বিসি দিয়ে, এবং আবার এক সময় সাল লেখা হচ্ছে এডি দিয়ে। এই বিসি এবং এডি এই দুইটার মধ্যে পার্থক্য কি, এবং কেন বিসি লেখা হয় এবং কেন এডি লেখা হয়, চলো এই জিনিসটা আমি তোমাদের একটু দেখাই দিই, ঠিক আছে? ওকে, যদি বলি বিসি, এই বিসি মূলত লেখা হয়, বিসি এর পূর্ণরূপ হচ্ছে বিফোর ক্রিস্ট। বিফোর কি? ক্রিস্ট। বিফোর ক্রিস্ট মানে বোঝায়, ক্রিস্ট মানে খ্রিস্টান ধর্মের কথা বোঝায়, যিশু খ্রিস্টের কথা বোঝায়। আমরা মুসলমান যারা আছি, আমরা ঈসা আলাইহিস সালাম যাকে বলি তাকে বোঝাই বিসি, বিফোর ক্রিস্ট। তার মানে মনে করো ঈসা আলাইহিস সালাম বা যিশু বা খ্রিস্ট যেটাই বলুক, এই পয়েন্টটাতে জন্মগ্রহণ করছে, এই একটা পয়েন্টে জন্মগ্রহণ করছে। এই যে পয়েন্টে জন্মগ্রহণ করলো এইটাকে বলা হয় জিরো। কি বলা হয়? জিরো। এবং তার আগে ধরো 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে, ঠিক আছে? এই 1 কে বলা হবে 1 বিসি, তার মানে 1 বিফোর ক্রিস্ট, তার মানে যিশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে। ধরো তুমি 4 বিসি বললা, তার মানে বোঝায় 4 বিসি, এটার অর্থ হচ্ছে 4 বিফোর ক্রিস্ট, মানে যিশু খ্রিস্টের জন্মের 4 বছর আগে। ইউক্লিড, যিনি জ্যামিতির জনক, তার জন্মসাল কত ছিল বলো তো? তার জন্মসাল ছিল 325 বিসি, তার মানে যিশু খ্রিস্টের জন্মের 325 বছর আগে ইউক্লিড জন্মগ্রহণ করছিল। তাহলে বিফোর ক্রিস্ট বুঝলাম, কিন্তু এখন যে আমরা লিখি এডি, ঠিক না? 2025 এডি, 2024 এডি, এই এডি এর পূর্ণরূপ কি? এডি এর পূর্ণরূপ কি? এডি এর পূর্ণরূপ হচ্ছে অ্যানো ডোমিনি। মূলত এই অ্যানো ডোমিনি অর্থ হচ্ছে, এটা একটা ল্যাটিন ফ্রেজ। এটা কি? ল্যাটিন ফ্রেজ, অর্থাৎ মানে এর কোনো মিনিং নাই, ঠিক আছে? কিন্তু এই দুইটা শব্দ মিলে একটা ভাব প্রকাশ করে। এই অ্যানো ডোমিনি বলতে বোঝায় দা বার্থ ইয়ার অফ গড অর ক্রিস্ট। আল্লাহ মাফ করুক, ঠিক আছে? মূলত এটা খ্রিস্টানদের একটা প্রসেস। আমরা সবাই জানি কি সারা পৃথিবী চালায় কে? আমেরিকা, ঠিক না? তো এই যে একটা ব্যাপার, তাদের যে একটা দাপট, তাদের যে একটা প্রভাব, সো তাদের প্রভাবের কারণে তারা ঠিক যেভাবে আমাদেরকে চালায়, যেভাবে আমাদেরকে সাল মুখস্থ করতে বলছে, হিসাব করতে বলছে, আমরা ঠিক সেভাবেই সালগুলা ব্যবহার করি। তারা বলছে এই অ্যানো ডোমিনি অর্থাৎ এডি, দা বার্থ ইয়ার অফ গড অথবা ক্রিস্ট, ঠিক যেই সালটাতে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে, তারা বলতেছে এই যে আমি তোমাদেরকে দেখাইলাম না যে জিরো, ঠিক না? ধরো তার 1 বছর পর, এইটাকে তারা বলতেছে 1 এডি। আর যদি তুমি পিছনের দিকে আসো 1 বছর আগে, সেটাকে বলতেছে 1 বিসি, অর্থাৎ 1 অ্যানো ডোমিনি, মানে যীশু খ্রিস্টের জন্মের 1 বছর পর, অথবা 1 ইয়ার আফটার দা বার্থ ইয়ার অফ গড। আল্লাহ মাফ করুক, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাখ্যা, যে বিসি বিফোর ক্রিস্ট এন্ড এডি অ্যানো ডোমিনি, যেটা একটা ল্যাটিন ফ্রেজ। আচ্ছা বলো তো তোমরা বুঝতেছো কিনা পড়ানো, বা যেটুকু বুঝাইলাম ভালো লাগতেছে, মজা লাগতেছে কিনা? যদি ভালো লাগে, যদি মনে করো যে না তোমরা কিছু জানতে পারতেছো, শিখতে পারতেছো, তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা সবাই এই লাইভটা নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, যাতে আরো যারা আছে তারা এই এডু পরিবারের সাথে, আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে এবং এরকম আরো ক্লাসে যুক্ত হতে পারে। আর যারা এখনো এডু পরিবারে যুক্ত হও নাই, তাদের জন্য বলি, তোমাদের জন্য যেহেতু সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, তোমাদের পরীক্ষার জন্য আমাদের পক্ষ থেকে মডেল টেস্ট এক্সাম এবং ফ্রি এক্সামের আয়োজন করা আছে। তোমরা যে কেউ eduporibar.com এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবা ফ্রি শিখন নামে একটা অপশন চালু করা আছে। সেই ফ্রি শিখনে ঢুকলে তুমি যেই ক্লাসেরই হও না কেন, প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ কুইজ দেওয়া আছে। সেখান থেকে তুমি নিজেকে যাচাই করে নিতে পারো যে আসলে তোমার প্রস্তুতিটা কেমন, এবং যদি তোমার প্রস্তুতি খারাপ হয়ে থাকে তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমরা তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা একটু করো, যারা জুমে আর আসো। বিষয় আমরা বুঝি, দেখো কি বলছে, সমান্তরাল সরল রেখা বা সরল রেখা জিনিসটা কি?
মূলত এখানে কি বলতেছে, সরল রেখা হলো একটি সোজা পথ যা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এর কোনো শুরু আছে শেষ নাই, শুরু নাই শেষ নাই, এবং কোনো পুরুত্ব নাই। পুরুত্ব বলতে কি বোঝানো হয়, যে চওড়া কতটুকু আর কি। সরল রেখা মানেই তো আমরা জানি যার কোনো বেধ বা উচ্চতা নেই, তাকেই তো রেখা বলে। আর সরল রেখা বলতে বোঝায় যে রেখাটা সোজা পথে চলে সেটাকে বলা হয়ে থাকে কি, সরল রেখা। ক্লিয়ার? আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে সেকেন্ডটা, সেটা হচ্ছে সমান্তরাল সরল রেখা কি জিনিস। আমি তো সরল রেখা বুঝলাম যে একদম স্ট্রেট যেটা যাবে সেটা হচ্ছে সরল রেখা, কিন্তু সমান্তরাল সরল রেখা কি জিনিস? মূলত সমান্তরাল সরল রেখা বলতে বোঝায় যদি দুইটা সরল রেখা এমন ভাবে চলে যে তারা কোনোদিন কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতেই একজন আরেকজনের সাথে মিলবে না। তারা সব সময় মানে দুজনের মধ্যে ধরো থাকে না কিছু মারামারি সম্পর্ক, ঠিক আছে, তোর সাথে আমার ঝামেলা, ঠিক না, কোনোদিনও দুজন দুজনের সাথে কথা বলে না, একদম দেখলেই মনে করো 5 হাত দূর দিয়ে চলে, মিনিমাম ডিস্টেন্স। তো এই দুইজন সমান্তরাল সরল রেখার কাহিনী হচ্ছে এরা মিনিমাম ডিস্টেন্স বজায় রেখে, এবং এই ডিস্টেন্সের কোনো তারতম্য হবে না। মানে দুজনের মধ্যে এখন ধরো 5 মিটার দূরত্ব আছে, একটু পরে যায় 4 মিটার দূরত্ব হইলো, একটু পরে যায় 10 মিটার হইলো, না, অল টাইম দে আর মেইনটেইনিং এ সেম ডিস্টেন্স। ঠিক আছে, অল টাইম, সব সময় তারা দুজনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেইনটেইন করে চলে, এবং এই দূরত্ব মেইনটেইন করে চলার কারণে তারা কখনোই দুজন একজন একজনের সাথে মিলিত হতে পারে না বা মিলিত হয় না। সেই দুইটা সরল রেখাকে বলা হয় সমান্তরাল সরল রেখা। যদি তুমি উদাহরণের কথা বলো, তুমি একটু রেল লাইনের কথা চিন্তা করো। রেল লাইনের যে দুইটা ট্র্যাক আছে, ঠিক না, দুই পাশে দুটো পাত থাকে, আমরা দেখছি একদম সোজা এভাবে হেঁকে বেঁকে চলে গেছে, কোনো জায়গায় যায় কি মিলছে? কখনো মিলে নাই। যদি এরকম যায় মিলতো তাহলে কি হইতো, ট্রেনও যায় মনে করো ওই মিলার উপর দিয়ে চলে যাইতো, কিন্তু কখনোই কিন্তু মিলে না, লাস্ট পর্যন্ত তারা এভাবেই থাকে। এটা হচ্ছে সমান্তরাল লাইনের একটা এক্সাম্পল। কিন্তু ট্রেনেরটা কিন্তু সমান্তরাল সরল রেখা না, কারণ কি ট্রেনের লাইন কি একদম স্ট্রেট না, তো এরকম ঘুরছে, জাস্ট দূরত্বটা বোঝানোর জন্য আমি ওইটা বললাম। দেখো, মনে করো এটা একটা রেখা, ঠিক আছে, এবং তারপরে এটা একটা রেখা। এবার তুমি একটু চিন্তা করো, এই যে দুইটা রেখা আমি নিলাম, এই দুইটা রেখার কাহিনীটা কি একটু বলো। এই দুজনের কাহিনী কি? এই দুজনের মধ্যে কোনো রকম কোনোভাবে মিলিত হওয়ার কোনো চান্স আছে একটু দেখো? নাই, কারণ দুজনের মধ্যে সেম ডিস্টেন্স অল টাইম, শুরুতে এবং শেষে দুজনের মধ্যে একই রকম ডিস্টেন্স থাকতেছে। যদি দুইটি সরলরেখার মধ্যে সব সময় একই দূরত্ব বজায় রেখে চলে, তবে সেই সরলরেখা দুটিকে সমান্তরাল সরলরেখা বলে। এবার চলে আসে পরীক্ষার কথা চিন্তা করে। তোমার পরীক্ষায় যদি আসে যে সমান্তরাল সরলরেখা কাকে বলে, তুমি তখন কি বলবা? যদি দুইটি সরলরেখা এমন ভাবে চলে যে তাদের মধ্যে সব সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় থাকবে, তবে সেই দুইটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলে। ক্লিয়ার? ওকে, চলো এবার আসো আবার। এখন আমি যে চিত্রটা দেখাইতেছিলাম একটু দেখো তো, এই দুইজনকে সমান্তরাল সরলরেখা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এরা কখনোই মিলবে না একজন আরেকজনের সাথে গিয়ে। যদি মিলে যায় তাহলে কি তারা সমান্তরাল সরলরেখা থাকবে? থাকবে না। তো মিলবে কখন? ধরো আমি একটা সরলরেখা আঁকাইলাম এরকম, একটা সরলরেখা, আরেকটা সরলরেখা আঁকাইলাম এখানে এরকম, তো বুঝলাম যে এরা দুইটাও সরল রেখা। কিন্তু কি হচ্ছে, আমি যদি এই সরল রেখাকে এইদিকে বর্ধিত করি তাহলে কি হবে, এই সরল রেখা এই যে এই সরল রেখাটাকে ছেদ করে দিল, এই জায়গাটাতে ছেদ করে দিবে না? তার মানে কি একটা সময় যায় একজন আরেকজনকে ছেদ করবে। কিন্তু সমান্তরাল সরল রেখার কথা আমি যেটা বলতেছি, তারা দুইজন কিন্তু কখনোই ছেদ করবে না। যদি তোমাকে কোশ্চেন করা হয় সমান্তরাল সরল রেখার দুইটি বৈশিষ্ট্য লিখো, তুমি তাহলে কি বলবা? 1 নম্বর বৈশিষ্ট্য, এরা সবসময় নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। 2 নম্বর বৈশিষ্ট্য কি হবে? এরা কখনোই একে অপরকে ছেদ করে না। 1 নম্বর বৈশিষ্ট্য কি বললাম? এরা সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চলাফেরা করে, এবং দ্বিতীয়ত এরা কখনোই একে অপরকে ছেদ করে না। ওকে, চলো নেক্সট। জ্যামিতির কিছু যুক্তি পদ্ধতি আছে আর কি। এই জিনিসগুলা এখন যেগুলো বলবো এগুলো তোমার থিওরির জন্য ইম্পর্টেন্ট না, এমসিকিউ এর জন্য আসতে পারে, জাস্ট শুনে রাখো। প্রতিজ্ঞা, জ্যামিতিতে যে সমস্ত বিষয় আলোচনা করা হয় তার সবকিছুকে জ্যামিতিক প্রতিজ্ঞা বলে। তোমরা হয়তো দেখবা তোমাদের বইয়ে উপপাদ্য 1 আছে, 2 আছে, এরকম 2-3টা উপপাদ্য আছে, কিন্তু তোমরা কি জানো
অন এভারেজ তুমি ক্লাস 10 পর্যন্ত পড়তে পড়তে যাওয়ার পর উপপাদ্য 23, 24, 25 পর্যন্ত তুমি পাবা। ঠিক আছে, এক একটা ক্লাসে এক একটা পরিমাণ উপপাদ্য দেওয়া আছে। তাহলে এই যে প্রতিজ্ঞা বলতেছি কোনগুলোকে, জ্যামিতিতে যা কিছু আলোচনা করা হয় তাদেরকে প্রতিজ্ঞা বলা হয়। আর সম্পাদ্য কি জিনিস, তোমাদের যে সম্পাদ্য আছে, সম্পাদ্য ক্ষেত্রে তোমরা কি করো, তোমাকে কি বলে দেয়, ত্রিভুজের একটি বাহু আছে, একটি কোণ আছে, ত্রিভুজটি আঁকো। দুইটি বাহু একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তখন তোমাকে কি করতে হয়, এই বাহু কাটলাম, এই পদ্ধতি হইলো, কাটে আমি সুন্দর করে দেখাই দিলাম যে ত্রিভুজটি আঁকানো হলো। তার মানে যে ওইটা তো একটা প্রতিজ্ঞা, ঠিক না? যা কিছু করা হচ্ছে জ্যামিতিতে সবকিছুই প্রতিজ্ঞা। তার মানে যেই প্রতিজ্ঞাটা কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয়, যে প্রতিজ্ঞায় কোন একটা জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় তাকে বলা হয় সম্পাদ্য। এখন সম্পাদ্যের বিভিন্ন অংশ, সম্পাদ্যের অংশ কয়টা? 3টা, উপাত্ত, অঙ্কন এবং প্রমাণ। উপাত্ত কোনটা? উপাত্ত বলতে বোঝায় তোমাকে কোশ্চেনে যেটা দেওয়া থাকে, ওই যে বলে না, দুইটা বাহু একটি কোণ, দুইটি কোণ একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। যেই ডাটা বা যেই ইনফরমেশনটা তোমার দেওয়া থাকবে সেটাকে বলা হবে উপাত্ত। আর অঙ্কন কি? তুমি যখন জ্যামিতি বক্সের কম্পাস, পেন্সিল, রাবার এগুলা ঘুরায় 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 আঁকাইতেছো, এইটা হচ্ছে অঙ্কন। তাহলে সম্পাদ্যের কয়টা অংশ বলো তো? সম্পাদ্যের 3টা অংশ, উপাত্ত, অঙ্কন এবং প্রমাণ। উপাত্ত কোনটা? সম্পাদ্যের যে তথ্যগুলো দেওয়া থাকে আঁকানোর জন্য সেটাকে বলা হয় উপাত্ত। আর অঙ্কন কি জিনিস? উপাত্ত দেখে দেখে আমি যখন চিত্রটা আঁকাই সেটাকে বলা হয় অঙ্কন। আর প্রমাণ কি জিনিস? প্রমাণটা হইতেছে সম্পাদ্যের প্রমাণ। এখন ধরো তোমাকে দুইটা বাহুর দৈর্ঘ্য দিছে, ওই দুইটা বাহুর মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তুমি এমন চিত্র আঁকাইছো যে প্রশ্নের 7 সেন্টিমিটার, তোমার 7 সেন্টিমিটার এক হয় নাই, প্রশ্নে আছে 7 সেন্টিমিটার, তোমার হয়ে গেছে 15 সেন্টিমিটার। তাহলে কি হবে? হবে না। ওকে। আর উপপাদ্যর ক্ষেত্রে আমরা কি কি দেখি? উপপাদ্যের ক্ষেত্রে কি তুমি চিত্র আঁকায় ব্যাখ্যা করো? না, মোটামুটি একটা চিত্র থাকে, নিচে বিভিন্ন যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হয়। তাহলে যেই প্রতিজ্ঞা কোন একটা জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করে সেই প্রতিজ্ঞাকে বলা হয় উপপাদ্য। তাহলে কি বললাম? জ্যামিতিতে যা কিছু আলোচনা করা হয় তার সবকিছুকে প্রতিজ্ঞা বলে। সম্পাদ্য কি জিনিস? যে প্রতিজ্ঞাটা তুমি চিত্র অঙ্কনের মাধ্যমে প্রমাণ করো তাকে বলা হয় সম্পাদ্য। এবং যে প্রতিজ্ঞাটা কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তির মাধ্যমে প্রমাণ করা হয় তাকে বলা হয় উপপাদ্য। সম্পাদ্যর ক্ষেত্রে আমরা পাইছিলাম 3টা তার পার্ট, উপাত্ত, অঙ্কন এবং প্রমাণ। উপপাদ্যের ক্ষেত্রে আমরা কি কি জানি জানো তো? সাধারণ নির্বাচন, ঠিক না? একদম প্রথমে যেটা দেওয়া থাকে যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণগুলো পরস্পর সমান, এই টাইপের, সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচন কোনটা? বিশেষ নির্বাচনে তুমি কি করো, যে চিত্রটা আঁকাইছো, মনে করি এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা, তাদের ছেদক পি কিউ, এই যে চিত্রের বর্ণনা দাও সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। অঙ্কন কি জিনিস? অনেক সময় চিত্র আঁকাইছি কিন্তু ওই চিত্র দেখে প্রমাণ হয় না, আমরা বলি না পরে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, অথবা এই কোণের সমান করে এখানে আরো একটা কোণ আঁকাইলাম। এই যে এক্সট্রা করে, অর্থাৎ প্রমাণের স্বার্থে এক্সট্রা করে যে তুমি অঙ্কন করলা সেটাকে বলা হয় অঙ্কন। তারপরে প্রমাণ। প্রমাণে কি করো তুমি? তোমার যুক্তি, তর্ক, বিতর্ক যা কিছু আছে সবকিছু মিলায়ে সেই বিষয়টা প্রমাণ করো, ঠিক না? ওকে, তাহলে আমরা সম্পাদ্য এবং উপপাদ্যের পাঠগুলা পড়লাম। দেন জ্যামিতিতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়, খুবই ইজি, এগুলো আমরা সবাই জানি, একদম বাচ্চা পোলাপানও জানে, তোমরাও বাচ্চা, ঠিক না? তারপরেও একটু দেখাই, দেখো সেটা কি। এইটার চিহ্নের নাম কি? প্লাস। ওকে, এই চিহ্নের নাম কি? সমান বা ইকুয়াল। এই চিহ্নের নাম কি? গ্রেটার দেন বা বড়, বৃহত্তর, লেস দেন বা ছোট। মনে রাখবে একটা জিনিস, যদি বাম পাশে, দেখো এটা কি, বাম পাশে বড় ঘর, ঠিক না? বাম পাশে বড় ঘর যদি তাহলে সেটা হবে গ্রেটার দেন, আর যদি ডান পাশে এরকম ফাঁকা থাকে তাহলে সেটা হবে লেস দেন বা ছোট। এরপরে এই চিহ্নটা ইম্পর্টেন্ট, দেখো এই চিহ্ন মানে কি? সমান, ঠিক না? দুইটা দাগ যখন থাকে, কিন্তু তুমি যখন দুইটা দাগের পর সমান চিহ্নের পরে আবার এরকম ঢেউ খেলায় দিছো তখন সেইটার নাম হয়ে গেছে সর্বসম। হোয়াট ইজ সর্বসম? সম মানে হচ্ছে সমান এবং সর্ব মানে সব। যখন দুইটা জিনিস, বস্তু, ব্যক্তি যাই হোক না কেন, যাদের মধ্যে সব দিক থেকে সবকিছু সমান, তখন তাকে বলা হয় সর্বসম। মূলত এই ব্যাপারটা ত্রিভুজের ক্ষেত্রেই বেশি আসে। কিরকম? যদি মনে করো দুইটা ত্রিভুজেরই, এই ত্রিভুজের 3 বাহুর যে দৈর্ঘ্য, এই ত্রিভুজের 3 বাহুর সেই একই দৈর্ঘ্য, এই ত্রিভুজের 3 কোণের যে মান,
এই ত্রিভুজেরও 3 কোণে সেই একই মান, তখন এই দুটো ত্রিভুজকে বলা হবে সর্বসম, মানে সব দিক থেকে সমান। এই চিহ্নের নাম কি? কোণ, আমরা সবাই জানি। এটা হচ্ছে লম্ব। লম্বটা ইন্টারেস্টিং, দেখো এরকম দিয়ে এরকম, ধরো এ বি লম্ব সিডি, এর মানে কি? মানে হচ্ছে এ বি রেখা সিডি রেখার উপরে লম্ব। লম্ব রেখাটা কোনটা? এ বি, প্রথমটা। এটা ত্রিভুজ চিহ্ন, বৃত্ত, যেহেতু আর সুতরাং। এটা হচ্ছে সুতরাংটা মনে করবা উপরে একটা ফোঁটা, সুতরাং এর উপরে একটা ফোঁটা, আর যেহেতুর নিচে একটা ফোঁটা। কি বললাম? সুতরাং এর উপরে একটা ফোঁটা, যেহেতুর নিচে একটা ফোঁটা। ক্লিয়ার? ওকে, চলো তারপরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এইবার এতক্ষণ ধরে আমরা যে সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা চিল্লাইতেছিলাম, ঠিক না? ওকে, মনে করো এইটা একটা সরলরেখা যার নাম হচ্ছে এ বি, এবং নিচে যে সরলরেখা তার নাম হচ্ছে সি ডি। তাইলে এ বি এবং সিডি দুইটা পরস্পর সমান্তরাল সরল রেখা। এই দুইটা সমান্তরাল সরল রেখাকে এইবার আমি অন্য একটা রেখা এই দুটার মাঝখান দিয়ে আঁকায় দিলাম। মনে করো এই রেখাটার নাম হচ্ছে পি এবং কিউ। তাইলে এ বি এবং সিডি দুইটা পরস্পর সমান্তরাল সরল রেখা। এই দুইটা সরল রেখাকে, অর্থাৎ এ বি এবং সিডি দুটো সরল রেখাকে পি এবং কিউ, পি কিউ সরল রেখাটা ছেদ করছে। ছেদ যখন করবে তার মানে কেউ চিন্তা করে দেখো, পি কিউ রেখাটা যখন এ বি রেখাটাকে ভেদ করে আসতেছে, তখন এ বি রেখার কোন একটা পয়েন্টে মানে ওইটাকে মার্ক করছে কিনা, ওইটার ভিতর দিয়ে আসছে কিনা, যেটার ভিতর দিয়ে আসছে, যে ঠিক যেই বিন্দুটাতে অ্যাটাক করছে, মনে করো সেই বিন্দুটা হচ্ছে ই এবং এই বিন্দুটা হচ্ছে এফ। ওকে, ছেদক কাকে বলে? ছেদক। এরা দুইজন কত ভালো ছিল না? আলাদা আলাদা ছিল, এ বি এবং সিডি, কোনো ঝয় ঝামেলা নাই, যার যার মতো সেই সে, তোমার মতো তুমি চলো, আমার মতো আমি চলি, কোনো প্রবলেম নাই। তাহলে এ বি এবং সিডি দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখা ছিল। ই পি কিউ যে রেখাও বললো যে না ভাই তোরা আসিস সমস্যা নেই, আমিও তোদের ভিতর দিয়ে যাব, তখন কি করছে? এ বি এবং সিডি এর মাঝখান দিয়ে ও প্রবেশ করছে। এই যে একটা সরলরেখা যখন দুইটা সরলরেখাকে একই সাথে ছেদ করে বা ভেতর দিয়ে যায়, তখন সেই সরলরেখাকে এই দুইটা সরলরেখার ছেদক বলে। কি বলে? ছেদক বলে। ঠিক আছে? ওকে, আচ্ছা আমি একটু কমেন্টস দেখে নেই যারা আমাদের সাথে যুক্ত আছো, বিশেষ করে জুমে যারা যুক্ত আছো তারা একটু বলো তো তোমরা বুঝতেছো কিনা। ঠিক আছে, চলো এখন এটা ছেদক বুঝলাম, ঠিক আছে না? এবার আমরা কিছু কোণ শিখবো, ঠিক আছে? কোণগুলা কি জিনিস চলো ভালো করে বুঝবা এবার। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আমরা যখন সমান্তরাল সরলরেখা বলতেছিলাম, যদি তুমি মনে করো আমি যদি তোমাকে বলি যে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করছে, যে কোনো ভাবে ছেদ করতে পারে, দুইটা সরলরেখা একে অপরের ভিতর দিয়ে গেছে, ব্যাপারটা এইরকম না যে তারা এইভাবে, তোমরা জেনারেলি বিপ্রতীপ কোণের মানে বিপ্রতীপ কোণের উদাহরণ দেখতে গেলে এরকম চিত্রই দেখবা না, দ্যাট ডাজন্ট ম্যাটার, দে ক্যান ইন্টারসেক্ট এনি কাইন্ড অফ, তারা যে কোনো ভাবে ছেদ করতে পারে। ধরো তুমি এইরকম এখানে ছেদ করো, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এরকম ছেদ করো, কিচ্ছু যায় আসে না। যে কোনো ওয়েতে যদি দুইটা সরলরেখা ছেদ করে, তবে সেই সরলরেখা দুইটির চারপাশে কয়টা কোণ উৎপন্ন হয়? 1, 2, 3 এবং 4। তুমি যেখানে যাও না কেন দেখবে এরকম 4টা কোণ উৎপন্ন হয়েছে যদি দুইটা সরলরেখা ছেদ করে। এই যে দুইটা সরলরেখা ছেদ করলে 4টা কোণ উৎপন্ন হইলো, এই 4টা কোণের মধ্যে প্রত্যেকটা কোণের তার বিপরীত পাশের কোণটাকে বলা হবে বিপ্রতীপ কোণ। কি বললাম? প্রত্যেকটা কোণের তার বিপরীত, প্রত্যেকটা কোণের তার বিপরীত পাশের কোণকেই বলা হবে বিপ্রতীপ কোণ। প্রত্যেকটা কোণকে তার বিপরীত পাশের কোণকে বলা হবে বিপ্রতীপ কোণ। চিন্তা করো, এইটা যদি 1 নাম্বার কোণ হয়, এর বিপ্রতীপ কোণ কোনটা হবে? এই 3 নাম্বারটা, কারণ এইটা বা 2 নাম্বার বা 4 নাম্বার তো তার বিপ্রতীপ কোণ না, ঠিক না? বলা হয়েছে তার বিপরীত পাশের কোণ, তাহলে 1 নাম্বারের বিপ্রতীপ কোণটা হবে 3 নাম্বার। দ্যাট মিন্স 1 নাম্বার কোণ
সমান 3 নাম্বার কোণ। এটাই ইন্টারেস্টিং ফ্যাক্টর। 2 নাম্বার কোণের বিপরীত কোণ কোনটা? 4 নাম্বারটা, কারণ এটা ডান পাশে আছে, এটা বাম পাশে আছে, ঠিক না? তাহলে 2 নাম্বার কোণ সমান 4 নাম্বার কোণ। তার মানে আমি কি বললাম? আমি বুঝাইলাম এইটা সরি, যে যদি দুইটা সরলরেখা পরস্পর ছেদ করে তবে সেইখানে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান। মেন থিম কোনটা বুঝলা তুমি? মেন থিম তুমি যেটা বুঝলা সেটা হচ্ছে বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান। কি হবে বলো তো? বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান, এইটাই হচ্ছে মেন থিম, যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে বিপ্রতীপ কোণ কাকে বলে? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে সেখানে 4টি কোণ উৎপন্ন হয় এবং এই 4টি কোণের মধ্যে প্রত্যেকের তার বিপরীত পাশের কোণকে বিপ্রতীপ কোণ বলে। এবং যদি দুটি সরলরেখা ছেদ করে এবং সেখানে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তবে বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান হবে। তাহলে এইটা কি বুঝলাম আমরা? বিপ্রতীপ কোণ। ডান। বিপ্রতীপ কোণের পরে আমরা বুঝবো হচ্ছে অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। মনে রাখবা, অনুরূপ মানে কি? অনুরূপ মানে একই। অনুরূপ মানে একই, তুমি যেমন আমিও তেমন, এটা বুঝাইতেই অনুরূপ ব্যবহার করা হয়, মানে ওর মতনই বা একই রকম। এই অনুরূপ কোণগুলাও তোমার অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র তোমার সমান্তরাল রেখার ক্ষেত্রেই। মনে করো এটা একটা সমান্তরাল রেখা এবং এটা একটা সমান্তরাল রেখা, এই দুইটা রেখাকে ছেদ করছে এই একটা রেখা। ওকে, এবার দেখো, মনে করো এ বি সি ডি দুইটি সমান্তরাল সরল রেখা এবং পি কিউ রেখা তাদের ছেদক এবং তারা ই এবং এফ বিন্দুতে ছেদ করছে। এইবার যদি আমি তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করাই, তুমি চিন্তা করে দেখো, এই দুইটা সরল রেখা ছিল সমান্তরাল সরল রেখা। এই পি কিউটা কি? একটু আগেই বুঝাইলাম। পি কিউটার নাম কি বলতো? পি কিউটার নাম হচ্ছে ছেদক। এবার যদি আমি তোমাকে বলি ছেদকের একই পাশ, ছেদকের একই পাশ, এই টার্মটা অনেকবার আসবে, তাই বুঝতে হবে ছেদকের একই পাশ বলতে কি বোঝাইছে। মনে করো পি কিউটা হচ্ছে ছেদক, একই পাশ বলতে বোঝাচ্ছে ছেদকের হয় ডান পাশে অথবা ছেদকের বাম পাশে, যে কোনো এক পাশে। ওকে, অনুরূপ কোণ কাকে বলে? ছেদকের একই পাশে উৎপন্ন কোণ। দেখো, তুমি যদি এই পি কিউ এর ছেদকের বাম পাশের দিকটা বাদ দাও, ডান পাশের দিকটা ধরো, তাহলে ডান পাশে কয়টা কোণ উৎপন্ন হয়েছে দেখো তো? একটা, দুইটা, তিনটা এবং চারটা, ঠিক না? এই 4টা কোণ ছেদকের ডান পাশে উৎপন্ন হয়েছে। এখন ছেদকের একই পাশে উৎপন্ন একই কোণগুলা পরস্পর সমান। একই কোণ বলতে কি বোঝাচ্ছে? ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার দিলাম, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার দিলাম। এবার তুমি একটু দেখো যে 1 নাম্বার কোণ এবং 3 নাম্বার কোণ দুইজনেই কি সমান্তরাল রেখার উপরে আছে, ঠিক না? 1 নাম্বার কোণ এবং 3 নাম্বার কোণ দুইজনেই সমান্তরাল রেখার উপরে আছে। আবার এই 2 নাম্বার কোণ এবং 4 নাম্বার কোণ এই দুইজনও সমান্তরাল রেখার নিচে আছে। তাহলে 1 আর 3 আছে কই? উপরে। 2 আর 4 আছে কই? নিচে। তার মানে 1 ও উপরে 3 ও উপরে, মানে 1 আর 3 কেমন? সেম সেম। 2 ও নিচে 4 ও নিচে, মানে কি? সেম সেম। তার মানে 1 কোণ সমান 3 কোণ, 2 কোণ সমান 4 কোণ। এই যে একই রকম, এটাকে বলা হয় অনুরূপ কোণ। ফ্যাক্টরটা কোন জায়গাতে? দেখো, অনুরূপ কোণ কোন জায়গায় হয়েছে? ছেদকের একই পাশে। কোন কোণ কি তুমি ছেদকের বাম পাশে দেখছো? ধরো বাম পাশে কোনো কোণ, বাম পাশের কোণের সাথে ডান পাশের কোণের মিল আছে? অনুরূপ কোণের ক্ষেত্রে নাই কিন্তু। তার মানে ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলা অনুরূপ বা পরস্পর সমান। আবারও বলি, দুইটি সমান্তরাল সরলরেখাকে যদি কোনো একটি রেখা ছেদ করে তবে ছেদকের একই পাশে উৎপন্ন অনুরূপ কোণগুলা পরস্পর সমান। ছেদকের একই পাশে উৎপন্ন অনুরূপ কোণগুলা পরস্পর সমান। সেম ভাবে তুমি যদি বাম পাশে আসো, ধরো তুমি বললা স্যার আপনি এবার একটু বাম পাশে যায় দেখেন। ওকে, তুমি বাম পাশে এসে দেখো, এইখানেও আবার চিন্তা করে দেখো, অন্য কালি দিয়ে দেখা একটু। দেখো সাদা কালি, এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা উৎপন্ন হয়েছে, এইটা উৎপন্ন হয়েছে, এইটা উৎপন্ন হয়েছে। এখানেও সেম কাহিনী। ছেদকের বাম পাশে ধরো এটা 5, 6, 7, 8, ছেদকের বাম পাশে যে কোণগুলো উৎপন্ন হয়েছে সেইগুলোর অনুরূপ কোণগুলা পরস্পর সমান। অর্থাৎ 5 নাম্বার কোণ সমান 7 নাম্বার কোণ এবং 6 নাম্বার কোণ সমান 8 নাম্বার কোণ। ক্লিয়ার?
এটাই হচ্ছে বিপ্রতীপ কোণ পড়াইলাম আগে, এবং এখন হচ্ছে অনুরূপ কোণ। একটু কমেন্টস করে জানাও তো যে বিপ্রতীপ কোণ এবং অনুরূপ কোণ এই দুইটা জিনিস তোমরা বুঝছো কিনা, ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা বুঝলাম কি, বিপ্রতীপ কোণ বুঝলাম এবং অনুরূপ কোণ বুঝলাম। আচ্ছা, এবার আমরা বুঝবো হচ্ছে একান্তর কোণ। নাম কি? একান্তর কোণ। দেখো, সেম ভাবে আমি চিন্তা করি, একদম সেম টু সেম, ঠিক আছে। ওকে, মনে করো একই প্রসেস, এ বি কি লিখছিলাম, সিডি, আচ্ছা উল্টা লিখছি, পি কিউ লিখছি তাই না আগে। ওকে, ঠিক করে দিই, এ বি সি ডি পি কিউ এবং ই এফ। এখানে পি কিউটা কি? ছেদক। আমি যখন তোমাদেরকে অনুরূপ কোণ বুঝাইছিলাম তখন আমি বলছিলাম যে ছেদকের একই পাশে উৎপন্ন হইতে হবে, কিন্তু একান্তর মানেই হচ্ছে বিপরীত। একান্তর মানে কেমন? একান্তর মানেই হচ্ছে বিপরীত। তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণ প্রমাণ করব কখন? অনুরূপ কোণের ক্ষেত্রে। আর বিপরীত পাশে বলবো কখন? একান্তর কোণের ক্ষেত্রে। কি রকম বিপরীত পাশ সেটা একটু দেখাই। দেখো, মনে করো এই যে কোণটা উৎপন্ন হয়েছে, ঠিক না? এ ই এফ, কি কোণ উৎপন্ন হয়েছে? এ ই এফ। ওকে, এবার এইটা ছেদকের কোন পাশে অবস্থিত? বাম পাশে অবস্থিত। আমি বললাম একান্তর মানে কি হবে? বিপরীত হবে। একান্তর মানে কি হবে? বিপরীত হবে। তাহলে এই কোণটা কই ছিল? উপরে ছিল, ঠিক না? তাইলে উপরে ছিল, এখন বিপরীত পাশে, মানে ডান পাশে এবং উপরের পরিবর্তে নিচে। বাম পাশে ছিল, তাহলে হবে কই? ডান পাশে। উপরে ছিল, হবে কই? নিচে। তার মানে ডান পাশে নিচে, দ্যাট মিন্স এই কোণ ই এফ ডি। ই এফ ডি, এই যে, তার মানে এ ই এফ কোণ সমান ই এফ ডি কোণ। এই ফ্যাক্টরটাই হচ্ছে তোমার একান্তর কোণ। কি ফ্যাক্টর? একান্তর কোণ। মনে রাখবা, একান্তর কোণ কখন সমান হয়েছে, মানে এই দুইটা কোণ সমান হয়েছে কি জন্য? একান্তর কোণ বলে। তাহলে একান্তর কোণ হইতে হলে কি হইতে হবে? দুইটা সমান্তরাল সরলরেখা থাকতে হবে এবং তাদের একটা সাধারণ ছেদক থাকতে হবে, এবং ছেদকের দুই বিপরীত পাশের কোণ একদম সব দিক থেকে বিপরীত। ওইটা বাম পাশে থাকলে ওটা ডান পাশে থাকবে, উপরে থাকলে নিচে থাকবে। এই যে বাম পাশে উপরে, ডান পাশে নিচে। সেম ভাবে তুমি যদি আবার যদি দেখো, এই কোণটার কথা তুমি চিন্তা করো, এই কোণ কই আছে? ডান পাশে উপরে। এই কোণ কই আছে? বাম পাশে নিচে। তার মানে এই কোণ সমান এই কোণ, এই দুইটা কোণ সমান। কি কোণ বলে? একান্তর কোণ বলে। ওকে, তাহলে আমি যদি একটু সামারি করি, তাহলে প্রথম থেকে আমরা কি কি পড়লাম? জ্যামিতির আবিষ্কারক ইউক্লিড, যিনি একটা বই লেখে দ্য এলিমেন্টস নামক গ্রন্থ, যেখানে 13টি খণ্ডে বইটি বিভক্ত ছিল। তার জন্ম 325 বিফোর ক্রিস্ট। সেখানে আমরা যাওয়ার পরে বিফোর ক্রিস্ট এবং আন্ন ডোমিনের কাহিনীটা একটু জানলাম। তারপরে জানলাম হচ্ছে জ্যামিতির সম্পাদ্য এবং উপাদ্য। সম্পাদ্যের 3টা পার্ট থাকবে, উপাত্ত, অঙ্কন এবং প্রমাণ। এবং উপাদ্যের ক্ষেত্রে আমরা জানলাম সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, তারপর জ্যামিতির যুক্তি, বিতর্ক, বিতর্কের মাধ্যমে প্রমাণ করা, ঠিক কিনা? এরপরে আমরা সমান্তরাল সরলরেখা কি জিনিস জানলাম, ছেদক কি জিনিস জানলাম, এবং তারপরে এই সমান্তরাল সরলরেখা এবং ছেদককে কেন্দ্র করে বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ এবং একান্তর কোণ, এই যে বেসিক আলোচনাগুলো সবকিছু আমরা শিখছি, যে কখন অনুরূপ কোণ বলে সমান হবে, কখন একান্তর কোণ বলে সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি তোমরা এটুকু বুঝতে পারো, বুঝে থাকো, তাহলে এখন এই মুহূর্তে যারা আমার সাথে ফেসবুক লাইভে আছো তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই এই লাইভটা তোমার প্রোফাইলে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই দেখতে পারে। আর যদি আমার ক্লাসটা তোমাদের আসলেই ভালো লেগে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই এটা এখনই শেয়ার করো। আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা সবাই এটা শেয়ার করে আমাকে জানাও, ঠিক আছে? চলো, এরপরে এই বেসিক আলোচনার পরে আমরা চলে যাই আমাদের শীটে। এখানে 3টা স্বীকার্য আছে, ঠিক আমি তোমাদেরকে একটু আগে যেটা পড়াইছি। একটু চিন্তা করে দেখো, একটি সরল রেখা, ঠিক আছে, এতক্ষণ যা পড়ছো না তোমরা, তোমার বই ঠিক তাই তাই আছে, ঠিক আছে? ক্লাসটা করার পর তুমি বুঝবা। একটি সরল রেখা যদি 2 বা ততোধিক সমান্তরাল সরলরেখাকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, তবে সেই সরলরেখাটিকে ছেদক বলে।
এখানে এ বি এবং সি দুটো সরলরেখা দেখানো হয়েছে যা ছেদ করছে ই এবং এফ বিন্দুতে। স্বীকার্য আছে তিনটা। স্বীকার্য মানে কি? স্বীকার করে নেওয়া। স্বীকার্যটা কি জিনিস? যে যদি দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হবে। বলো তো এটা আমি বুঝাইলাম কিনা একটু আগেই? কে বলে বুঝাইলাম, ঠিক না? যে অনুরূপ কোণ গুলা সমান হবে, একান্তর কোণগুলা কি হবে? সমান হবে। আচ্ছা, 3 নাম্বার জিনিসটা বোঝায় নাই। 3 নাম্বার জিনিসে কি আছে দেখো, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক। এটা কি বুঝাইছে? ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক। তাহলে কয়েকটা ফ্যাক্টর আছে এখানে, মুছে দিছে। আচ্ছা, এখানে দেখাই, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক। ওই যে বলছিলাম ছেদকের বাম পাশ অথবা ডান পাশ। মনে করো এই যে ছেদকটা আছে, এই ছেদকের একই পাশের বলতে কি বোঝাইছে? ধরো আমি বাম পাশটা চিন্তা করলাম, হ্যাঁ, যদি বাম পাশটা চিন্তা করি, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ বলতে কি বোঝায়? ঝামেলা কার কার? ঝামেলা দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে। এই দুই সরলরেখার মধ্যে যতগুলা কোণ উৎপন্ন হয়েছে সেগুলাকে বলা হবে অন্তস্থ কোণ। অন্তর মানে কি? ভিতরে। সেগুলাকে বলা হবে অন্তস্থ কোণ। এবং এই দুই সরলরেখার বাইরে যতগুলা কোণ উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হবে বহিস্থ কোণ। দেখো এখানে এ বি এবং সি দুটো সমান্তরাল সরলরেখা দেখা যাইতেছে। এর অভ্যন্তরে অর্থাৎ এই সীমারেখার ভিতরে যত কোণ উৎপন্ন হবে সেগুলোকে বলা হবে অন্তস্থ কোণ। এবং এই দুই সরলরেখার দুই পাশে বাইরে যতগুলো কোণ উৎপন্ন হবে তাদেরকে বলা হয় বহিস্থ কোণ। যেমন এই কোণটার কথা যদি তুমি চিন্তা করো, এই যে এই কোণটার কথা তুমি চিন্তা করো টিইবি, এই কোণ কোণ উৎপন্ন হয়েছে সমান্তরাল সরলরেখার বাইরে, তার মানে এটা কি হবে? বহিস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ কোনগুলো হবে? এইটা, 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 এইটা। অন্তস্থ কোণ বুঝলাম। কি বলতিছে? একই পাশের অন্তস্থ কোণ দুইটি। একই পাশের মানে কি হয়? বাম পাশ নয় ডান পাশ। আমি ধরে নিলাম এটা 1 নাম্বার কোণ, এটা 2 নাম্বার কোণ। এই একই পাশের অন্তস্থ কোণ দুইটা আমি পাইছি। এরপরে কি বলছে? এরপরে বলছে এই একই পাশের অন্তস্থ কোণ দুইটা পরস্পর সম্পূরক। হোয়াট ইজ সম্পূরক? এবং বলতিছে এই একই পাশের অন্তস্থ কোণ দুইটা পরস্পর সম্পূরক। সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ যে কোণের মান 180 ডিগ্রি তাকে সম্পূরক কোণ বলে। ঠিক আছে, এইখানে এই দুইটা কোণ পরস্পর সম্পূরক বলতে বোঝাচ্ছে ছেদকের একই পাশের উৎপন্ন অন্তস্থ কোণ দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। এগেইন, ছেদকের একই পাশের উৎপন্ন অন্তস্থ কোণ দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ এই 1 এবং 2 এই দুইটা কোণের যোগফল হবে কত? 180 ডিগ্রি। এক পাশে তুমি বললা যে স্যার আমি বাম পাশে যাবো না, আমি ডান পাশে যাবো। তুমি ডান পাশে আসো, ধরো এই কোণের 3, এই কোণ নাম্বার 4 ধরলাম। তাহলে ছেদকের একই পাশের উৎপন্ন অন্তস্থ কোণ, তাহলে ছেদকের ডান পাশের উৎপন্ন অন্তস্থ কোণ 3 এবং 4 এই দুটার যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? 3টা মাস্ট কাজে লাগবে, সো ভুল করা যাবে না। আমি আবার বলতেছি, একান্তর কোণগুলা কেমন হবে? সমান হবে। অনুরূপ কোণগুলা কেমন হবে? সমান হবে। ছেদকের একই পাশের উৎপন্ন অন্তস্থ কোণ দুইটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ধরো এইটা একটা সরল রেখা, একদম ফিক্সড, আমরা আঁকাই না এরকম এরকম। এই পুরো একটা সরল রেখা, এই সরল রেখার এই পাশেও 180 ডিগ্রি কোণ এবং এই পাশেও 180 ডিগ্রি কোণ। এই জিনিসগুলা একটু শুনে নাও। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা সরল রেখা যার উপরে এরকম থাকলে সেটা 180 ডিগ্রি এবং এই পাশেও 180 ডিগ্রি। মোট দুই পাশে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। আর এই সমান্তরাল সরল রেখার ছেদকের একই পাশের উৎপন্ন অন্তস্থ কোণ দুইটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। ওকে, ডান। ঠিক আছে, এখানে একান্তর কোণ, অনুরূপ কোণ দেওয়া হয়েছে। যারা আমাদের সাথে আসো, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি নোট, ঠিক আছে, লেকচার শিট আমাদের সুন্দর করে এরকম করে সুন্দর করে যা ক্লাসে পড়ানো হয়েছে সেগুলো আরো ব্যাখ্যা করে তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমাদেরকে নক করবা, যারা আছে তারা তোমাদেরকে এই লেকচার শিটগুলো দিয়ে দিবে। এছাড়া eduporibar.com এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি আজকের রেকর্ড ক্লাসের পাশাপাশি ক্লাসটি দেখতে পারবা রেকর্ডেড, এবং রেকর্ড ক্লাসের পাশাপাশি এই লেকচার শিটটাও তুমি ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, ওকে, চলো, এগুলো ছিল বেসিক একদম ডিটেলস আলোচনা। ঠিক আছে, যে জিনিসটা তুমি এতক্ষণ জানছো। একটা
উপপাদ্য আছে। হ্যাঁ, একজন কমেন্টস করছে যে উপপাদ্য পড়াবেন না, অবশ্যই পড়াবো। ঠিক আছে, উপপাদ্যই তো মেন। তার আগে আমরা কি করব, এখন অনুশীলনী গুলো সমাধান করব। হ্যাঁ, চলো এই অনুশীলনী ম্যাথ গুলো আমরা সমাধান করি। দেখো চিত্রে পি কিউ আর সমান 55 ডিগ্রি। এই যে পি কিউ আর অর্থাৎ এই কোণের মান 55 ডিগ্রি। এরপরে বলতেছে এল আর এন অর্থাৎ এল আর এন এই পুরাটুকুর মান কিন্তু, ঠিক আছে, এল আর এন এই পুরাটুকু কোণের মান কত, 90 ডিগ্রি। পি কিউ আর এম আর সমান্তরাল, তার মানে এই যে পি কিউ আর এই যে এম আর এরা দুজন কেমন, সমান্তরাল। খুব ভালো কথা। এম আর এন এর মান কোনটি, তার মানে এম আর এন এই যে এইখান থেকে এইটুকু এই কোণের মান আমাকে বের করতে বলছে। এই চিত্রটাকে আমি যদি একটু এইভাবে আঁকাই, দেখো পি কিউ এম আর এল। এবার যদি আমি তোমাকে বলি, দেখো চিত্র অনুসারে কি চিত্রে কি বলা ছিল যে পি কিউ আর এম আর কেমন, সমান্তরাল। আর এই যে কিউ আর এল রেখা, এই রেখাটা কি, এই দুটো সমান্তরাল সরলরেখা কি করছে, ছেদ করছে। ছেদ করছে না, ছেদকের এই দুইটা কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ কই উৎপন্ন হয়েছে, ছেদকের একই পাশে উৎপন্ন হয়েছে। তার মানে এই কোণ আর এই কোণ কেমন হবে, সমান হবে। যদি তাই হয় তাহলে এই কোণের মান যদি 55 ডিগ্রি হয়, এই কোণের মান কত হবে, এই কোণের মানও 55 ডিগ্রি হবে। এবার দেখো এল আর এন এই পুরাটুকুর মান কত, সমকোণ বলে 90 ডিগ্রি। তার এক পার্টের মান কত, 55 ডিগ্রি। তাহলে এই পার্টের মান কত হবে, 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। তাহলে কত হলো, 45 ডিগ্রি। দ্যাট মিনস অ্যান্সার 45 ডিগ্রি। ওকে, ঠিক আছে, চলো তারপরে 2 নাম্বার। এই চিত্রে আবার একই কাহিনী, পি কিউ আর এস আর এই দুইজন সমান্তরাল। দেখো এই যে পি কিউ এবং এস আর এই দুজন কেমন, সমান্তরাল। এবং এল আর এস এর মান কোনটা, এই কোণের মান বের করতে বলছে। পি কিউ আর এই কোণের মান 50 ডিগ্রি। আগের মতনই ম্যাথ, আগের ম্যাথের মতনই। দেখো পি কিউ এবং এস আর এই দুজন সমান্তরাল রেখা। আর এই যে নিচের যে রেখাটা তুমি দেখতে পাচ্ছ, তুমি চিন্তা করো যে এই রেখাটা হচ্ছে এই দুইটা সমান্তরাল সরলরেখার ছেদক। আর এই কোণ আর এই কোণ এই দুইটা কোণ কই উৎপন্ন হয়েছে, ছেদকের একই পাশে উৎপন্ন হয়েছে, ঠিক না? ঠিক। যদি তাই হয় তাহলে এই কোণের মান যদি 50 ডিগ্রি হয়, এই কোণের মান কত হবে, 50 ডিগ্রি হবে, ঠিক না? এই যে দুইটি সমান্তরাল সরলরেখা এবং এটা হচ্ছে ছেদক, তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কি অনুরূপ কোণ বলে পরস্পর সমান। ডান। আচ্ছা, এইবার আসো, দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। কি বলতেছে এখানে, প্রথমত এক্স এর মান নিচের কোণটি, এই যে এক্স কোণের মান বের করতে বলছে। এখন এক্স কোণের মান আমরা কিভাবে বের করতে পারবো, দেখো চিন্তা করে দেখো একটু। এইখানে দেখো তুমি ধরো উপরের এইটুকু নাই, আমি যদি এই ইএফ রেখাটাকে আঁকি, ই এবং এফ আঁকাইছি, ঠিক আছে। আর এই যে আরেকটা রেখা আছে না, এই রেখাটাকেও আঁকাইছি, মানে এইটুকু নাই, এ বি আর সি ডি নাই, ঠিক আছে। দেখো এই কোণের মান বলে দিছে কত, 32 ডিগ্রি। যদি এই কোণের মান 32 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত হবে, 32 ডিগ্রি হবে। ওকে, তাহলে এইটা যদি 32 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত হবে, 32 ডিগ্রি হবে। আচ্ছা, এবার তুমি একটা জিনিস দেখো, এই কোণের মান যদি 32 ডিগ্রি হয়, এবার এই পুরাটা যদি তুমি চিন্তা করো, এই পুরাটা মানে কত, একটু আগেই দেখাইলাম, একটা সরল রেখার এক পাশে সেটা সরল কোণ উৎপন্ন হয়, যেটাকে বলা হয় কত, 180 ডিগ্রি। তাহলে এই পুরাটা যদি 180 ডিগ্রি হয় এবং এখানে একটা দাগ, তুমি এইটুকু চিন্তা করবা আর এইটুকু চিন্তা করবা, ঠিক আছে। এইটুকু যদি পুরোটা 180 ডিগ্রি হয় এবং এইটুকু যদি 32 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত, 180 মাইনাস 32 বের করো, কত হয়, 148 ডিগ্রি। তার মানে এইখানে যে কোণটা আছে, দ্যাট মিনস এই যে জেড, এই জেড কোণের মান কত, 148 ডিগ্রি। বুঝো না এই কথা, আবার বলি,
ইএফ একটা সরলরেখা এবং এটা একটা সরলরেখা, দুইটা সরলরেখা ছেদ করছে। এই কোণের মান যদি 32 ডিগ্রি হয়, এই কোণের মান কত হবে? 32 ডিগ্রি হবে, বিপ্রতীপ কোণ বলে। তাহলে আমি এই কোণের মান পাইলাম 32 ডিগ্রি। আবার তখন আমি কি করলাম, উপরে আবার চিন্তা করলাম, ডান পাশে যদি 32 ডিগ্রি হয়, বাম পাশে কত হবে? দুইটা মিলে 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 32, দ্যাট মিনস 148 ডিগ্রি। এবার তুমি আবার আসো, এই যে এক্স এর মানটা বের করতে বলছে। এবার তুমি চিন্তা করো, আমি মনে করো ওয়াই ডি, ওই রেখাটা আঁকলাম, এন্ড দেন নিচে ই এফ, এই রেখাটা আঁকলাম, মাঝখানে ছেদক আছে, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। কথা ঠিক না? এই জেড এর মান কত বের করছি আমরা? 148 ডিগ্রি। এক্স এর মান কত? একটু আগেই বলছি যে যদি দুটি সমান্তরাল সরলরেখা থাকে এবং ছেদকের একই পাশের উৎপন্ন অন্তস্থ কোণ, এই যে দুইজনে কি, এই দুইটা কোণই কই আছে? দুটো সমান্তরাল সরলরেখার ভিতরে আছে। তাহলে ছেদকের একই পাশের উৎপন্ন অন্তস্থ কোণ দুইটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তার মানে এই জেড আর এক্স এই দুজনের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাই হয়, তাহলে কি দাঁড়ায় এক্স এর মান? 180 মাইনাস 148, তাহলে কত? 32 ডিগ্রি। কারণ এক্স এর মান হবে 32 ডিগ্রি, জেড এর মান হবে 148 ডিগ্রি। দেন বলছে নিচের কোণটি ওয়াই মাইনাস জেড এর মান, ওয়াই মাইনাস জেড। ওকে, এটা একটু মুছে দেই, হ্যাঁ, নাহলে বুঝবা না। ওয়াই এর মান বের করা ঝামেলা আছে একটু। কিন্তু দেখো তো ওয়াই এর মান কত হইতে পারে? ওয়াই এর মান কত হইতে পারে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে জানো? এইটাকে আমি এই দিকে বাড়াইলাম। এইবার এই যে ওয়াই কোণটা আছে সেটা কি? এই 180 ডিগ্রি প্লাস এতটুকু ডিগ্রি, ঠিক না? 180 ডিগ্রি প্লাস এতটুকু ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থাকলো। আমাকে বের করতে হবে এই কোণটার মান কত। এইবার তুমি চিন্তা করো, মনে করো আশেপাশে এইগুলো কিছু নাই, তুমি এখানে চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, মনে করো এইটুকু নাই, তাহলে এবার তুমি চিন্তা করো তো, এই যে এ সি, এখানে চিন্তা করো, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ কেমন? এই যে দুইটা সমান্তরাল সরলরেখা, দুইটাই ধরো আমি এটার নাম দিলাম বিসি, ঠিক আছে, আর এটার নাম দিলাম এডি। এবার তুমি চিন্তা করো, কোনো কিচ্ছু নাই, তুমি এডি আর বিসি এর কথা চিন্তা করো, যে এডি আর বিসি এই দুজন কেমন? সমান্তরাল সরলরেখা। আর এই রেখাটা তাদের কি? ছেদক। আর আমরা কি জানি? ছেদকের একই পাশে উৎপন্ন অনুরূপ কোণগুলো কেমন হবে? সমান। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণের মানও 45 ডিগ্রি হবে। তাইলে এই যে ওয়াই, একটু খেয়াল করে দেখো ওয়াই এর কোণটা আঁকছে কেমন করে, এই যে এই রকম করে। তার মানে এইটুকু তো আছেই, সাথে এইটুকুও যোগ। তাহলে এইটুকুর মান তো আমরা জানি 180 ডিগ্রি, আর এইটুকুর মান বের করলাম 45 ডিগ্রি। তাহলে 180 প্লাস 45 মানে কত হবে? 225 ডিগ্রি। 225 কই? আচ্ছা, ওয়াই মাইনাস জেড বের করতে বলছে। তাহলে ওয়াই এর মান যদি 225 ডিগ্রি হয়, তাহলে জেড এর মান কত? দেখো জেড এর মান কত? 148 ডিগ্রি। তাহলে কত হবে? 77 ডিগ্রি। এই যে 77 ডিগ্রি অ্যান্সার। ক্লিয়ার? ওকে, দেন দেখো কোণ পিইএ সমান কত ডিগ্রি? এই যে কোণ পিইএ সমান কত ডিগ্রি? পিইএ কোণটা এই যে পি, এই যে ই, আচ্ছা এখানে পিইডি হবে, ঠিক আছে? এই যে পিইডি সমান কত ডিগ্রি? সেম ভাবে তার মানে তুমি চিন্তা করে দেখো, ওই তিনটা স্বীকার্য বা একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এইগুলো তুমি না বুঝো, এগুলোর কোনোটার একটার অ্যান্সার তুমি করতে পারতা না, অসম্ভব ব্যাপার। এই জন্য ওই জিনিসগুলো ক্লিয়ার হইতে হবে। এবং দেখো এখানে আমি একদম বইয়ের যে 9টা আছে সেই 9টাই তুলছি, প্রত্যেকটাই কিন্তু পারা যাচ্ছে। দেখো এখানে কি হয়েছে? এ বি এবং সিডি সমান্তরাল সরলরেখা, এফ ই তাদের ছেদক, এই কোণ আর এই কোণ কেমন? সমান। কি জন্য সমান? একান্তর কোণ বলে সমান। তার মানে এই কোণের মান কত হয়? 50 ডিগ্রি। তোমরা যখন এই ম্যাথ গুলো সমাধান করবা, তখন সমাধান করার ক্ষেত্রে অবশ্যই মানে এই যে আমি যেমন বললাম সমান, ঠিক আছে, সমান, স্যার বলছে সমান মানে সমান না, তুমি সমানটা কেন সমান এটা বুঝে মানে অ্যান্সার করবা। যে ওকে ঠিক আছে, পি এফ কোনটা, এ এফ ই সমান এফ ই ডি, এই দুইটা সমান, ঠিক আছে, কি জন্য সমান? একান্তর কোণ বলে সমান। তাহলে এটা আমাকে বুঝতে হবে। এই যে একান্তর কোণ বলে সমান, তখন তোমার এই জিনিসটা মাথার মধ্যে থাকবে যে একান্তর কোণ জন্য এই দুইটা কোণ সমান হয়েছিল, ঠিক আছে। কিন্তু যদি তুমি ডিরেক্ট মুখস্থ করে রাখো, তাহলে তুমি বেশি দিন আগাইতে পারবে না, বেশি দিন তোমার মাথায়ও থাকবে না।
দেন ইএফডি এর মান কত? ইএফডি কই? এই যে এই কোণের মান। এবার দেখো তো এফইডি অর্থাৎ এই কোণের মান যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত হবে? আমি তোমাদেরকে একটু আগে বললাম যে দুইটি সমান্তরাল সরল রেখা যদি একটা ছেদক থাকে দেন ওই দুইজনের অন্তস্থ কোণ, একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, ঠিক না? তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে ওটা কত ডিগ্রি হবে? 130 ডিগ্রি, ঠিক আছে না? ওকে, এখানে 30 ডিগ্রি লিখছে, এটা টাইপিং মিস্টেক করছে। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস দেখো, এই চিহ্ন দ্বারা কি বোঝাই? আমরা এটা পড়ছি না? এই চিহ্ন দ্বারা কি বোঝাই? এই চিহ্ন দ্বারা কি বোঝাই? সর্বসম বোঝাই। ওকে, এবার 8 নাম্বারটা দেখো, চিত্র দেয় নাই, চিত্র নাই বইয়ে। এবিসি ত্রিভুজে বি কোণ যোগ সি কোণ সমান 90 ডিগ্রি হলে এ কোণ সমান কত ডিগ্রি? লিখি, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজে বি কোণ যোগ সি কোণ সমান 90 ডিগ্রি হলে এ কোণের মান কত? ত্রিভুজ এবিসি, তার মানে কয়টা কোণ আছে? 3টা কোণ। কি কি কোণ আছে? বি আর সি এর যোগফল দেওয়া আছে, এ এর মান বের করতে বলছে। তার মানে কোণ আছে কয়টা? 3টা, এ কোণ, বি কোণ, সি কোণ। খুব ভালো কথা। এখন আমরা জানি এটা একদম পার্মানেন্ট যে 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে, মানলাম। এরপর বলে দিছে বি কোণ আর সি কোণ সেই দুইজনের যোগফল কত? 90 ডিগ্রি। তার মানে এই যে বি আর যোগ সি আছে, এই বি কোণ যোগ সি কোণের পরিবর্তে আমি 90 ডিগ্রি লিখতে পারবো। তাহলে আমি লিখি কোণ এ কোণ যোগ এই বি কোণ যোগ সি কোণ, এই দুইটার যোগের পরিবর্তে আমি লিখলাম 90 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি। দ্যাট মিনস কোণ এ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হইলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ। তাহলে এই কোণের মান কই গেল? 90 ডিগ্রি বা এক সমকোণ। এর পরিবার থেকে তোমরা এই ধরনের ক্লাস আরো বেশি চাও কিনা? আর যদি সত্যিই ক্লাস চাও তাহলে অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে ইনভাইট করবা। নিয়মিত এরকম লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস তোমাদের হতে থাকবে, যাতে তারা এখানে ক্লাসগুলোতে জয়েন করে উপকৃত হতে পারে এবং তাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ের, তোমাদের এখন বিজ্ঞানের সমস্যা থাকতে পারে, গণিতের সমস্যা থাকতে পারে, ইংরেজিতে সমস্যা থাকতে পারে, সেটা অবশ্যই তোমরা এডু পরিবারের পেজে কমেন্টস করে জানাবা যে স্যার আমাদের জন্য এই বিষয়ের ক্লাসটা দিলে আমাদের খুব ভালো হয়। এডু পরিবার অবশ্যই তোমাদের সুবিধার্থে সেই ক্লাসের আয়োজন করবে। আসলে যদি কোনো সাবজেক্টে সমস্যা থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই এডু পরিবারের পেজটা তুমি শেয়ার করবা এবং সেখানে তুমি কমেন্টস করবা যে আমাদের এই বিষয়ের মানে ক্লাস হইলে ভালো হয়। প্রয়োজনে তুমি তোমার, এখন ধরো প্রতিষ্ঠান কি করে, ধরো আমরা এই প্রতিষ্ঠানে আসি, ওকে, প্রতিষ্ঠান কি করবে? প্রতিষ্ঠান যখন দেখবে যে ঠিক আছে আমাদের যারা স্টুডেন্ট আছে বা আরো যারা তোমরা যারা আসো, তারা যখন সবাই মিলে, তোমরা 20-30 জন বন্ধু বান্ধব মিলে কমেন্টস করতেছো স্যার আমাদের হচ্ছে বিজ্ঞানের ওই অধ্যায়ের ক্লাসটা দেন, যেটা আমাদের জন্য আমরা বুঝি না বা অন্য জায়গায় পড়ে হয়ে বুঝি নাই, আমাদেরকে একটু বুঝাই দেন, দেখি আমরা এডু পরিবার থেকে বুঝতে পারি কিনা। তোমরা যখন এরকম বলবা তখন কিন্তু যারা এডু পরিবারের ম্যানেজমেন্ট আছে তারা চেষ্টা করবে ওই ক্লাসগুলা দেওয়ার তোমাদের জন্য, যাতে তোমরা উপকৃত হতে পারো। আর আমাদের যারা পেইড ব্যাচ আছে তাদের তো আমরা সবসময় মেন্টর সাপোর্ট, স্পেশাল গ্রুপ সাপোর্ট, এক্সাম, এমসিকিউ, কুইজ, মডেল টেস্ট সব রকম নিয়েই থাকি, ঠিক আছে? তো যারা এডু পরিবারে যুক্ত নাই, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই এডু পরিবারে যুক্ত হয়ে যাও, যাতে অর্ধবার্ষিক এক্সামে এখনো সময় আছে। তুমি যদি এখনো যুক্ত হও তাহলে কিন্তু এই পরীক্ষার সময় আমরা যারা আছি, টিচার যারা আছি, তুমি আমাদের মেন্টরের অধীনে থাকবা এবং তোমার যে কোনো সমস্যা আমরা সেটার সমাধান করে দিব ইনশাআল্লাহ। এবং এটা মানে ধরো অফিসিয়াল টাইম কতক্ষণ? 8-9 ঘন্টা, কিন্তু অনেস্টলি আমরা যারা মেন্টর হিসেবে আছি তারা প্রায় 14-16 সবসময় সাপোর্ট করি। মেসেজ করছে স্যার এটা বুঝতেছি না, হইতে পারে সেটা রাত 12টা-1টা, ওকে ডান, ঠিক আছে বলো কেমন কি অবস্থা, বুঝাই দিচ্ছে। সো তোমার পরীক্ষার সময় কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ তুমি হয়তো পরীক্ষার আগের দিন রাতে কোনো একটা অঙ্ক করতে বসছো, কিন্তু দেখা যাচ্ছে সেই অঙ্কটা তুমি আর পারতিস না, তখন বাজে রাত 11টা, তুমি তখন কই নক করবা, কাকে বলবা? পরের দিন যা দেখলা ওই অঙ্কই আসছে, তাইলে? কিন্তু যদি আমাদের সাথে থাকো, অন্তত পক্ষে এতটুকু নিশ্চয়তা দিতে পারি 11টায় না হোক, ভোরবেলা হলে আমি তোমাকে কল দিয়ে বলবো যে এটা কিন্তু এরকম এরকম হবে, ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকার হয়েছে এবং তোমরা উপকৃত হয়েছে এবং তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ডিভোর্সের সাথে থাকবা, আমার জন্য দোয়া করবা। চলে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দেই আরো একবার। আমার নাম অন্তর হাসান আর আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে। আর আপাতত
এডু পরিবারের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ তোমাদের জন্য। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।